আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আবারও অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গত ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ তোমাদেরকে আমি বুঝিয়েছি হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেয়ামিল। সেখানে রেয়ামিল বলতে কি বোঝায়, রেয়ামিলের যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং রেয়ামিল কোন ধরনের ছকে প্রস্তুত করতে হয়, ছকে আমরা কোথিনের জেরগুলো কিভাবে সাজাবো এবং আমরা শেষে শিখিয়েছি অনিশ্চিত হিসাব কাকে বলে, অনিশ্চিত হিসাব কখন ডেবিট পাশে বসবে, কখন ক্রেডিট পাশে বসবে ইত্যাদি বিষয়। আজকের ক্লাসেও আমি তোমাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রেয়ামিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, আর একটি বিষয় হচ্ছে আমাদের রেয়ামিলে কিছু ভুল আছে যেগুলো ধরা পড়ে না, ওই বিষয়গুলো নিয়ে। চলো প্রথমে আমরা আলোচনা করি রেয়ামিলে যে সকল দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তা নিয়ে। প্রথমে দেখো আমি কি লিখেছি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ তহবিল, নগদ তহবিল কোনো বছরের প্রথম মাসের প্রথম তারিখ দেওয়া থাকলে সেগুলো রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক বলতে কি বোঝায় ভাইয়া? প্রারম্ভিক বলতে বোঝায় কোনো বছরের প্রথম মাসের প্রথম তারিখ। ঠিক আছে, এরকম যদি নগদ তহবিল সরাসরি প্রারম্ভিক লেখা থাকে আর হাতে নগদ সরাসরি প্রারম্ভিক লেখা থাকে তাহলে তোমরা রেয়ামিলে লিখবে না। আবার যদি নগদ তহবিল নগদ হাতে নগদ লিখে এরকম প্রারম্ভিক একটা ডেট দেওয়া থাকবে তাহলে লিখবে না। ঠিক আছে, সেম ভাবে তোমার যদি প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক তহবিল এরকম একটা প্রারম্ভিক ডেট দেওয়া থাকলে তোমরা তা রেয়ামিলে লিখবে না। কিন্তু এইগুলো যদি হাতে নগদ সমাপনী থাকে, সমাপনী একটা ডেট, সমাপনী বলতে কি বোঝায়? সমাপনী বলতে বোঝায় কোনো বছরের শেষ মাসের শেষ তারিখ। যদি হাতে নগদ সমাপনী থাকে, নগদ তহবিল সমাপনী একটা ডেট থাকে বা সমাপনী নগদ তহবিল থাকে তাহলে কিন্তু তোমরা রেয়ামিলে লিখবে। কিন্তু প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক হাতে নগদ থাকলে তোমরা লিখবে না। সেমভাবে সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক তহবিল লিখে যদি সমাপনী একটা ডেট দেওয়া থাকে, এরকম ডেট ব্যাংক তহবিল লেখা থাকবে, এরকম ডেট দেওয়া থাকবে, সেগুলো কিন্তু রেয়ামিলে আসবে। আশা করি তোমরা এই দুইটা পয়েন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট কি, সমাপনী মজুদ পণ্য ও মণিহারি। যদি সমাপনী মজুদ পণ্য থাকে এবং সমাপনী মণিহারি থাকে সেটা কিন্তু রেয়ামিলে তোমরা লিখবে না। আবার অবিকৃত পণ্যের মূল্য মজুদ পণ্য লিখে সমাপনী একটা ডেট দেওয়া থাকলে সেটাও কিন্তু রেয়ামিলে আসবে না। ঠিক আছে, এরপরে প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক প্রাপ্য হিসাব থাকলেও তোমরা রেয়ামিলে লিখবে না, কারণ এগুলো রেয়ামিলে আসে না। আবার প্রারম্ভিক কথাটা না লেখা থেকে কিন্তু প্রদেয় হিসাব লিখে এরকম প্রারম্ভিক একটা ডেট থাকতে পারে, প্রাপ্য হিসাব লিখে এরকম একটা প্রারম্ভিক ডেট দেওয়া থাকতে পারে, তখনও সেগুলো রেয়ামিলে আসবে না। এইগুলোর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। নর্মালি সমাপনী মজুত পণ্য কি রেয়ামিলে আসে না, সমাপনী মণিহারি রেয়ামিলে আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে। সেগুলো কি দেখো তো, রেয়ামিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে, কি ভাই? সমন্বিত ক্রয় দেওয়া থাকলে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে। নর্মালি সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে না, কিন্তু রেয়ামিলে খুঁজে দেখবা সমন্বিত ক্রয় আছে কিনা। সমন্বিত ক্রয়টা যদি দেওয়া থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য তখন আসবে না। নর্মালি আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে লিখতে হয়, সমাপনী মজুদ পণ্য লিখতে হয়, কিন্তু রেয়ামিলে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। এখন তোমরা অনেকেই বুঝো না সমন্বিত ক্রয় কি। সমন্বিত ক্রয় সমান সমান দেখো, ক্রয় সমান সমান প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, মজুদ পণ্য। দেখো সমন্বিত ক্রয় হচ্ছে এটা। দেখো সমন্বিত ক্রয়ের যখন সূত্র লিখি আমরা প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় করি, সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিই। তার জন্য সমাপনী মজুদ পণ্য যেহেতু হিসাব থেকে বাদ হয়ে যায়, তার জন্য সমন্বিত ক্রয়টা দেওয়া থাকলে আমরা সমাপনী মজুদ পণ্য আবার অ্যাড করার জন্য রেয়ামিলে লিখি। বুঝতে পারছি আশা করি। এরপরে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, আমাদের সমাপনী মণিহারি নরমালি আসে না, কিন্তু ব্যবহৃত মণিহারি দেওয়া থাকলে, কি ব্যবহৃত মণিহারি দেওয়া থাকলে সমাপনী মণিহারি তোমার রেয়ামিলে আসবে আর প্রারম্ভিক মণিহারি আসবে না। ঠিক আছে, নর্মালি আমাদের রেয়ামিলে প্রারম্ভিক মণিহারি আসে, সমাপনী মণিহারি আসে না,
কিন্তু ব্যবহৃত মণিহারি যদি রেওয়া মিলে পাও তখন সমাপনী মণিহারি লিখবা, প্রারম্ভিক মণিহারি লিখবা না। সেম এরপরে কি বলছি, সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে আসবে না, কারণ সম্ভাব্য দায় ও সম্পদ নিশ্চিত কোনো দায় ও সম্পদ না। সম্ভাব্য দায় কি, যেটা দায় হওয়ার সম্ভাবনা আছে, এখনো আমরা শিওর না যে এটা দায়। সম্ভাব্য সম্পদ কি, যেটা সম্পদ হওয়ার সম্ভাবনা আছে, আমরা শিওর না এটা সম্পদ। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে দেখো, তুমি ধরো ধানমন্ডিতে ব্যবসা করো আর তোমার একটা ফ্রেন্ড মোহাম্মদপুর থাকে, সে ওইখানে ধরো আছে আপাতত। সে ফোন দিয়ে বলল, বন্ধু আমার জন্য তুমি 50,000 টাকার মাল রেডি করে রাখো, মোহাম্মদপুর থেকে এসে নগদ টাকা দিয়ে আমি তোমার পণ্যটা নিয়ে যাব 1 ঘন্টা পর। কিন্তু তুমি 50,000 টাকা রেডি করার সময় তুমি মনে মনে ভাবতেছো ও 50,000 টাকার মাল নেবে, এখানে হয়তো সে আমাকে 40,000 টাকা নগদ দিয়ে যাবে, আর 10,000 টাকা নাও দিতে পারে, সেটা পরে দিতে পারে, বা 50,000 টাকাই দিতে পারে। তুমি যে 10,000 টাকা একটা অনিশ্চয়তার মধ্যে আছো, তুমি ভাবতেছো এটা সে পরে দিতে পারে, মানে দেনাদার সৃষ্টি হতে পারে। দেনাদার কি, একটা সম্পদ। এই সম্পদটা কি, সম্ভবত সম্পদ, সম্ভাব্য হতে পারে, শিওর না যে এটা তোমার দেনাদার হবে। এই টাইপের কিছু হলে সেটা কিন্তু রেওয়া মিলে আসবে না। সেমভাবে সম্ভাব্য দায়ও যদি কিছু হয় সেটা আসবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোনগুলো রেওয়া মিলে আসবে না, আর ব্যতিক্রম দুইটা যে বিষয় আছে সেটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা জানব রেওয়া মিলে যে সকল ভুল ধরা পড়ে না। যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সেগুলো রেওয়া মিলে দায়বদ্ধতা বলা হয়। কি, দায়বদ্ধতা। দুই ধরনের ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এই যে যে ভুল ধরা পড়ে না সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে করণিক ভুল, আর একটা হচ্ছে নীতিগত ভুল। এই করণিক ভুলের মধ্যে আবার 4টা প্রকার আছে। যেমন প্রথমে বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল কি ভাইয়া? বাদ পড়ার ভুল হচ্ছে জাবেদাতে লেখা হয়নি এমন। দেখো, নর্মালি আমরা যখন একটা লেনদেন সংগঠিত হয় তার জাবেদা লিপিবদ্ধ করি। যখন একজন হিসাবরক্ষক প্রথমে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পরে জাবেদা লিপিবদ্ধ করবে না, মানে জাবেদায় বইতে লিখবে না, তখন সেটাকে আমরা বলবো সে বাদ পড়ার ভুল। সে জাবেদায় লিখে নেয়, সে একটা ভুল করেছে, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। এরপর হচ্ছে লিখার ভুল। লিখার ভুলে কি বলা হয়েছে দেখো, জাবেদাতে টাকার পরিমাণ কম বেশি হবে। জাবেদাতে কি হবে, টাকার পরিমাণ কম বেশি। ধরো তুমি একটা পণ্য বিক্রয় করেছো নগদে 5,000 টাকা, তাহলে তোমার জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাই না ভাইয়া? তুমি কোনো পণ্য নগদে বিক্রি করেছো 5,000 টাকা, সেটা জাবেদা কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 5,000 টাকা 5,000 টাকা। কিন্তু তুমি ভুলক্রমে ধরো লিখেছো 5,000 জায়গায় 500, 500 ডেবিট 500, 500 ক্রেডিট 500, 500। এই যে তুমি টাকার পরিমাণ কম লিখে ফেলেছো, অথবা তুমি বেশিও করতে পারতা, 5,000 জায়গায় 50,000 লিখে ফেলতা। তখন এই ধরনের ভুল যখন করা হয় তখন সেগুলোকে বলা হয় লিখার ভুল, যখন টাকার পরিমাণ কম বেশি লেখা হয়। ঠিক আছে। এরপরে 3 নাম্বার দেখো, বেদাখিলার ভুল আছে। কি ভাইয়া? বেদাখিলার ভুল। বেদাখিলার ভুলটা কি, হিসাবে স্থানান্তরের ভুল। হিসাবে স্থানান্তরের ভুল কি, তোমার হিসাবে লেখা উচিত ছিল একটা হিসাবে, তুমি ওই হিসাবে না লিখে অন্য আরেকটা হিসাবে লিখছো। যেমন আমি তোমার একটা উদাহরণ দিই, তুমি ধরো বাকিতে যদি পণ্য ক্রয় করো তাহলে কি যাবে, তুমি ধরো রহিমের কাছ থেকে 5,000 টাকা পণ্য ক্রয় করছো, তাহলে তুমি হিসাব লিখবা রহিম হিসাব ডেবিট 5,000, আর রহিমের কাছ থেকে পণ্য ক্রয় করছো, তাহলে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। কি লিখতে হবে, ক্রয় হিসাব ডেবিট, আর রহিম হিসাব ক্রেডিট। রহিম একটা কি, পাওনাদার, তাহলে এখানে 5,000 টাকা আবার 5,000 টাকা এটা লিখবো। কিন্তু তুমি ধরো এখানে ক্রয় হিসাব ডেবিট লেখার কথা, রহিম হিসাব ক্রেডিট লেখা, তুমি রহিম না লিখে ধরো তুমি করিম লিখে ফেলছো। কি লিখছো, করিম। রহিম না লিখে তুমি করিম হিসাব ক্রেডিট করছো। এই যে একটা ভুল করছো। তুমি ক্রয় হিসাবটা ঠিকঠাক লিখছো, কিন্তু তোমার বাকিতে ক্রয় করছো কার কাছ থেকে, রহিম। তুমি রহিম হিসাবে না লিখে লিখছো কার হিসাবে, করিম। মানে একটা হিসাবে লেখার কথা তুমি লিখছো আরেকটা হিসাবে। এই ধরনের ভুলই তোমাকে বলা হয় বেদাখিলার ভুল। এরপরে আছে পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল। মানে একটি ভুল দ্বারা অন্য একটি ভুল সংশোধন হয়ে যাওয়াকেই পরিপূরক বা সংশোধক ভুল বলে, স্বয়ং সংশোধক ভুল বলে। ঠিক আছে।
যেমন আমি তোমার কিছুতে একটা উদাহরণ দিই, ধরো তুমি হচ্ছে পণ্য ক্রয় করছো, এই যে পণ্য ক্রয় করছো 5,000 টাকা তার কাছ থেকে, রহিমের কাছ থেকে, ঠিক আছে, 5,000 টাকা, কত, 5,000 টাকা, কিন্তু তুমি ভুলে লিখে ফেলেছো কত, 500 টাকা। তাহলে এখানে ক্রয় হিসাব লিখছো ডেবিট, রহিম হিসাব ক্রেডিট, 500 টাকা। তুমি যে এটার রেয়ামিলে করলে দুই পাশেই সেম টাকা বসবে, ঠিক আছে। এটা ধরো তুমি 1 তারিখে ভুল করছো, আবার 5 তারিখে তুমি একটা যন্ত্রপাতি ক্রয় করছো, তোমার হচ্ছে যন্ত্রপাতি মেরামত করছো, মেরামত, তাহলে তুমি এখানে লিখো মেরামত হিসাব, মেরামত হিসাব 500 টাকা লেখার কথা ছিল। আর নগদান হিসাব ক্রেডিট কত লেখার কথা ছিল, 500, ঠিক আছে। এখন তুমি মেরামত করছো 500 টাকা, কিন্তু তুমি এটা ভুলে লিখে ফেলছো 5,000 টাকা। দেখো তুমি কিন্তু এইখানে ভুল করছো, ক্রয় করছো 5,000 টাকা, সেখানে লিখছো 500 টাকা, মানে 4,500 টাকা কম লিখছো, ক্রেডিটও করছো 4,500 টাকা কম। একটা তারিখে তুমি 4,500 500 করে ডেবিটও কম লিখছো, ক্রেডিটও কম লিখছো, এই একটা ভুল করছো। আবার আরেকটা হিসাবে যায় তুমি কি করছো, 4,500 টাকা মেরামত করছো, কিন্তু লিখে ফেলছো ভুলে 5,000, বা হিসাব রক্ষক লিখে ফেলছে ভুলে 5,000, সে এখানে 4,500 টাকা আবার ভুল করছে। এই জায়গায় দেখো ভুল করছে, একটা ভুল হয়েছে, আবার এখানে একটা ভুল হয়েছে। এই ভুল হওয়ার কারণে যদি মিলে যায়, হিসাব যদি মিলে যায়, তখন সেটাকে কি বলা হয়, পরিপূরক বা সংশোধন, স্বয়ং সংশোধক ভুল, ঠিক আছে, পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল। মানে দুইটা লেনদেনের ভুল করার কারণে যদি কোনো হিসাব মিলে যায়, হিসাবের যদি ভুল ধরা না পড়ে, সেগুলোকে বলে স্বয়ং সংশোধক ভুল। আশা করি তোমরা এই যে করণিক ভুলের মধ্যে যে 4টা প্রকার ছিল সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা শিখব নীতিগত ভুল। নীতিগত ভুল কি, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা। যেমন তোমার আসবাবপত্র ক্রয় করা কি একটা মূলধন জাতীয় লেনদেন। এখন তোমার আসবাবপত্র ক্রয় করলে তুমি জাবেদা লেখো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যদি নগদে ক্রয় করো। কিন্তু তুমি কোনো কারণে যদি আসবাবপত্রের জায়গায় ক্রয় হিসাব লেখো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রয় করছো, জাবেদা লিখছো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখন কিন্তু তোমার নীতিগত ভুল হবে। কারণ আসবাবপত্র ছিল মূলধন হিসাব, তুমি সেটাকে ক্রয় হিসাব লিখে একটা মুনাফাজাতীয় হিসাবে লিখেছো, তার জন্য এটা নীতিগত ভুল। সেমভাবে কোনো মুনাফাজাতীয় লেনদেনকে যদি তুমি মূলধন জাতীয় লেনদেনে লেখো, সেটাও নীতিগত ভুল হবে। আশা করি তোমরা আজকে যে টপিকগুলো ছিল, র্যামিলে যে সকল দফাগুলো অন্তর্ভুক্ত হবে না, এবং র্যামিলে যে সকল ভুল ধরা পড়ে না, যেগুলোকে র্যামিলের দায়বদ্ধতা বলে, সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার নেক্সট পার্টে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।